আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম এই মেয়েটির বায়োডাটা সুপারিশ করেছেন বিভিন্ন জায়গায় এবং সেই মেয়েটির বায়োডাটায় পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি অবিবাহিত। তাহলে যেই মেয়েটি অবিবাহিত, যেই মেয়েটির সঙ্গে ধরা পড়ার পর জামায়াত এমপি, এমনকি জামায়াতের নেতা হয়ে আপনি এমন কাজ কিভাবে করলেন, এসব কথা বলার পরেও কোনো ধমকাধমকির মুখে বলছেন না ওই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী, তখন প্রশ্ন জাগে যে কারা এই ভিডিওটি সত্যিকার অর্থে এভাবে সময়ে ভাইরাল করে দিল। মাত্র মাসখানেক সময় হয়েছে যখন বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছিলেন যে 2021 সালে বাংলাদেশের বিশিষ্ট আলেম এবং হেফাজতে ইসলামের নেতা, খেলাফতে মজলিসের প্রধান 11 দলীয় জোট মানে জামাত জোটের অন্যতম প্রধান নেতা মামুনুল হক ওই যে নারায়ণগঞ্জের একটা রিসর্টে ধরা পড়েছিলেন এক তরুণীকে নিয়ে, সেটা নিয়ে সংসদে বিপুল হাস্যরস সৃষ্টি করেছিলেন বিএনপির এক সাংসদ। মামুনুল হক বিএনপির দেওয়া বাজেটের সমালোচনা করে তা নিয়ে সরকার পতন ঘটিয়ে দেবেন এ ধরনের বক্তৃতা বাইরে দিয়েছেন। সে কথা তুলে তখন বিএনপির সাংসদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি তো মুতা বিয়ের নামে এক নারী সহ রিসর্টে ধরা পড়েছিলেন। তারপর বিস্তারিত আলোচনা জাতীয় সংসদে হয়েছে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে মুতা বিয়ে এটা আসলে সঠিক কিনা, ইসলাম ধর্ম মতে রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা ঠিক আছে কিনা, এসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এমনকি স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে যখন এই বিষয়ে বিশেষজ্ঞ মন্তব্য করতে অনুরোধ করেন বিএনপির সংসদ সদস্য আবু আশফাক, তখন স্পিকার বলেন এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না করাই ভালো, কারণ একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ মানে মামুনুল হকের রিসর্টে ধরা পড়ার ওই ঘটনাকে স্পিকার হাফিজউদ্দিন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ হিসেবে অভিহিত করে বলছেন যে একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক তা চাই না। এরপর পয়েন্ট অফ অর্ডারে মানে মামুনুল হকের রিসর্টে তরুণী সহ ধরা পড়ার ওই কাহিনী কতটা জনগুরুত্ব সম্পন্ন, জাতীয় গুরুত্বপূর্ণ আপনি ভাবুন যে একজন সংসদ সদস্য সে প্রসঙ্গ তুললেন, স্পিকারের কাছে মন্তব্য জানতে চাইলেন, স্পিকার বিস্তারিত মন্তব্য করলেন। তারপর পয়েন্ট অফ অর্ডারে জামায়াতের এমপি মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেন যে একসময় মোতাবিয়ে করা যেত, এটা এখন হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, এখন আর করা যাবে না। এরপর মামুনুল হক, যাকে অনেকেই 501 নম্বর রুমের মামুনুল হক হিসেবে অভিহিত করেন, কারণ ওই যেই রিসর্টে তিনি ধরা পড়েছিলেন সেই রিসর্টে তিনি 501 নম্বর রুমে ধরা পড়েছিলেন এবং তখন বেরিয়ে এসেছিল যে তিনি যে ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তখনকার মামুনুল হকদের অভিযোগ অনুযায়ী তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পর্যন্ত নাকি ওই মামুনুল হককে বেকায়দায় ফেলতে ওই ঘরে পৌঁছে গেছিলেন। লাইভ সম্প্রচার করা হচ্ছিল তখন মামুনুল হককে ওই ঘর থেকে। এসব ঘটনার পর 501 নম্বর কক্ষের নামে মামুনুল হক সারা দেশে ব্যাপক পরিচিতি পান এবং সে সময় দেখা যায় মামুনুল হক তার প্রথম স্ত্রীকে ফোন করে বাথরুমে লুকিয়ে রাখা ওই তরুণীকে তার একজন ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যের স্ত্রীকে নিয়ে মামুনুল হক কি করছিলেন ওই ঘরে সেটা নিয়ে এরপর সারা দেশব্যাপী তোলপাড় শুরু হলে মামুনুল হক এখন এই এত বছর বাদে এসে সংসদে তার ওই পরকীয়া নিয়ে আলোচনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি মুতা বিয়ে টিয়ে করেন নাই ওই মহিলাকে, তার ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী হিসেবে প্রথম স্ত্রীকে এই তরুণীর পরিচয় তিনি দিলেও আসলে তাদের বিয়েটা আগেই হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম বিয়েতেও মামুনুল হকের কাবিন নাই, দ্বিতীয় বিয়েতেও তার কোনো কাবিন নাই। এহেন পরিস্থিতিতে মামুনুল হকের বিষয়টাই যখন বাংলাদেশের মানুষ এত বছরে ভোলে নাই, যদিও বা মামুনুল হক শেখ হাসিনা বিরোধী আন্দোলনের এক সংগ্রামী নেতা এবং তিনি শেখ হাসিনার আমলে কয়েক দফা কারাবরণও করেছেন,
এমনকি জামায়াতে ইসলামীর মনোনয়নে এবার ঢাকা থেকে নির্বাচনেও দাঁড়িয়েছেন, খালেদা জিয়ার খাটিয়া ধরতে কাঁধ দিয়েছেন, সেই মামুনুল হকের এহেন কেলেঙ্কারির কথা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোলে নাই, বিএনপির সংসদ সদস্যরা ভোলে নাই। বিএনপি জামাত সংসদ সদস্যরা মিলে কয়েক ঘন্টা ব্যাপী সেসব বিষয়ে আলোচনা করছেন, কিন্তু মামুনুল হক কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন 501 নম্বর কক্ষ ছিল ফ্যাসিস্ট হাসিনার ব্যর্থ প্রজেক্ট। কারণ তিনি বলেছেন ওই ঘটনায় তখন স্থানীয় আওয়ামী লীগ কর্মী, পুলিশ, ডিজিএফআই, সেনা গোয়েন্দা সংস্থা সকলে মিলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই নাকি তার ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে টেলিভিশনে লাইভ সম্প্রচার করে তাকে একটা মর্যাদা হানি করার চেষ্টা করেছিল। কিন্তু এখন ফ্যাসিস্ট হাসিনা আর ক্ষমতায় নাই, মামুনুল হকদের সরকারই এখন ক্ষমতায়, তারেক রহমান সরকার ক্ষমতায়, এবং তারেক রহমান সরকারের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী আছে। জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির একটা বেশ ভাগাভাগি, সৌজন্যমূলক এবং একটা সমঝোতার সম্পর্ক, যেই সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনটাও হয়েছে। এবং বিএনপির এমপিরাই অভিযোগ করেন যে তারা যদি ভাগবাটোয়ারা করে না দিতেন তাহলে জামায়াতের পক্ষে এতগুলো আসন পাওয়া কিছুতেই সম্ভব হতো না। এমন একটা ভাগবাটোয়ারার সংসদ সরকার যখন ক্ষমতায়, তখন একজন জামায়াতের এমপি, সাতক্ষীরার এক এমপির আবারও এমন ভিডিও ভাইরাল হয়েছে যেটা সরাসরিভাবে মামুনুল হকের সেই 501 নম্বর কক্ষের কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছে। এটা কোনো টেলিভিশন লাইভ টাইভ করার প্রয়োজন হয় নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেসব ভিডিওর কোনোটিতে রীতিমতো ওই এমপিকে উত্তর দিতে দেখা যাচ্ছে। এবং যেমন ভাবে মামুনুল হক ওই তরুণী সহ ধরা পড়ার পর সেই তরুণী তার স্ত্রী ওই ঘরে বসে কখনো মুখ দিয়ে সে কথা উচ্চারণ করেন নাই, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, না লাইভ টিভিকে বলেছেন, না তার প্রথম স্ত্রীকে ফোন করে বলার সাহস করেছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, বরং বলেছেন ওটা তার ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী। এ দফায় এক 18 বছরের কিশোরী, অন্তত 18 বছর তার এখন বয়স হয়েছে বলে দাবি করা হচ্ছে বটে, সেই কিশোরীর সাথে যখন জামায়াতের এমপির ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়েছে, এবং অসংখ্য ভিডিও, অনেক রকম ভিডিও, অনেক অ্যাঙ্গেল থেকে নেওয়া, যেখানে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পর্যন্ত আছে, সেই ভিডিওর কোনো অংশে, এমনকি জামায়াত নেতা হয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন, আপনি এটা কাকে নিয়ে এসেছেন, কতবার এই কক্ষে এসেছেন, কে আপনাদেরকে এই কক্ষ ভাড়া করে দিয়েছে, এরকম নানা প্রশ্নের মুখেও জামায়াতের এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম মুখ দিয়ে একবারও বলেন নাই যে এই যে যাকে নিয়ে তিনি ধরা পড়েছেন, যেই তরুণীকে নিয়ে, সেই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে সোমবার রাত থেকে যখন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও এবং সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে ওই তরুণীর সঙ্গে একটা কক্ষে অবস্থান করতে দেখা যায়, ফুটেজের বিভিন্ন অংশে তাদের কথোপকথন, ঘনিষ্ঠ অবস্থান দেখা যায়, ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যখন ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়, তখন ভিডিও প্রকাশের পরপরই সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তা একাধিক পোস্ট দিয়ে তখন দাবি করেছিল ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি একটি ভুয়া প্রচারণা। তার মানে সোমবার পুরো রাত, মঙ্গলবার আধা দিন পার হয়ে গেছে, জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের মুখ দিয়ে বের হয় নাই যে তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি বেরিয়েছে, ভিডিও বেরিয়েছে যে কিশোরী বা তরুণীর, তিনি তার দ্বিতীয় স্ত্রী বটে। কিন্তু এরপর যখন ফ্যাক্ট চেকিং বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিতভাবে খবর দেয় যে এটা কোনো ভুয়া ভিডিও নয়, এগুলো এআই দিয়ে তৈরি নয়, আর যেটা বলছিলাম একজনের ভিডিও না, অনেকে ওই ঘরে ঢুকে পড়েছেন দলে বলে এবং দলে বলে ঢুকে ভিডিও করেছেন, এরকম নানা রকম ভিডিও, জামায়াত নেতার কথোপকথন যেখানে তিনি বলছেন না না এই প্রথম এসেছি, একবারই এসেছি, আচ্ছা খুব খারাপ কাজ হয়েছে, মাফ করে দেন, এসব কথাও যেখানে বলছেন, কোথাও তিনি উল্লেখ করেন না যে
ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এখন মঙ্গলবার এসে অবশেষে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেছেন যে ভিডিওতে দেখা যাওয়া তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে এবং জামায়াতের এই নেতা বলেন যে এমপি সাহেব তাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। ভিডিওটি কিভাবে প্রকাশ পেয়েছে সেটি আমরা এখন খতিয়ে দেখছি। ভিডিওটি কিভাবে প্রকাশ পেয়েছে সেটা খতিয়ে দেখা কিন্তু জামায়াত ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ভিডিওটা প্রকাশ করে দিয়েছে কে জানে তাদের হাতে আরো অনেক রকম এরকম ভিডিও আছে কিনা। কারণ দেখেন সংবাদ মাধ্যমগুলো যখন জানতে পারলো, কনফার্ম হতে পারলো যে ভিডিওটা এআই দিয়ে তৈরি না এবং নানা রকম ভিডিও তাদের হাতে আসতে থাকলো, তখন কিন্তু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে যে এই যে মেয়েটিকে দেখা যাচ্ছে, যেই মেয়েটি এত ছোট বয়সে কিশোরী মনে হচ্ছে যাকে, সেই মেয়েটিকে আসলে এমপি সাহেব কবে বিয়ে করলেন? এখন তিনিও কি মামুনুল হকের মতো বলবেন যে তার বিয়ের কোনো কাবিন নাই, বিয়ে হয়েছে এই ভিডিওর ঠিক আগের দিন? আবার পত্রপত্রিকা অনুসন্ধান করে বের করে ফেলেছে যে এই ভিডিও ফুটেজে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী 2023 সালের 10ই জুলাই এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। তাহলে 2023 সালের 10ই জুলাই যদি এই ভিডিও ধারণ করা হয় আর 2026 সালে নাকি এই মেয়েটি মাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, তাহলে এই মেয়েটির কি 2023 সালে 18 বছর হয়েছিল কিনা? এসব প্রশ্ন এখন পত্রপত্রিকাগুলো তুলছে। পত্রপত্রিকাগুলো শুধু সেখানেই থেমে থাকছে না, তারা এমন কাগজপত্র বের করেছে যেখানে দেখা যাচ্ছে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম এই মেয়েটির বায়োডাটা সুপারিশ করেছেন বিভিন্ন জায়গায় এবং সেই মেয়েটির বায়োডাটায় পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি অবিবাহিত। তাহলে যেই মেয়েটি অবিবাহিত, যেই মেয়েটির সঙ্গে ধরা পড়ার পর জামায়াত এমপি, এমনকি জামায়াতের নেতা হয়ে আপনি এমন কাজ কিভাবে করলেন, এসব কথা বলার পরেও কোনো ধমকাধমকির মুখে বলছেন না ওই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী, তখন প্রশ্ন জাগে যে কারা এই ভিডিওটি সত্যিকার অর্থে এভাবে এ সময়ে ভাইরাল করে দিল। মানে সাধারণভাবে এ ধরনের গোপন ভিডিও কাদের হাতে থাকে? এ ধরনের গোপন ভিডিও ভাইরাল করার যেসব মানে প্রাযুক্তিক শিক্ষা দীক্ষা কিংবা অভিজ্ঞতা, দক্ষতা, সেগুলো কাদের হাতে থাকে সেটা আমাদের মোটামুটি জানা আছে। সেনা গোয়েন্দা সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থাগুলো সরকারের প্ররোচনায় এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, যে কারণে মামুনুল হক কিন্তু সরাসরি ডিজিএফআই এর নামও তার ওই যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ছিল 501 কক্ষ, সেই অভিযোগেও উল্লেখ করেছেন। কিন্তু 2023-এর ফুটেজ এখন সময় সুযোগ বুঝে গাজী নজরুল ইসলাম মাত্র জামায়াতে ইসলামীর এমপি হয়ে বসেছেন, তিনি গুছিয়ে বসেছেন, জামায়াতে ইসলামীও গুছিয়ে বসেছে। এরকম সময় সরকারি গোয়েন্দা সংস্থার বা সরকারের প্ররোচনায় ঠিক কোন সংস্থা এসব ভিডিও ভাইরাল করে দেওয়ার অনুপ্রেরণা পেল? কেনই বা জামায়াতে ইসলামীর বিষয়ে এমন অবস্থানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সরকার? নাকি সরকার করছে না, গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে 2023 সালে শেখ হাসিনা সরকারের যে ঘনিষ্ঠ অংশগুলো ছিল তারা এমন ঘটনা ঘটাচ্ছে? এই প্রশ্নগুলো জামায়াতে ইসলামীর এই ভিডিও ভাইরাল হওয়ার পর নিশ্চিতভাবেই মনে জাগে। নাকি বাংলাদেশে এখন আবার সেই পক্ষ সক্রিয় হয়েছে কিংবা আন্তর্জাতিকভাবেও সেই পক্ষকে সক্রিয় করার চাপ হাজির হয়েছে, যারা জামায়াতে ইসলামীর মুখোশ বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করে দিতে চায়? মানে তরুণীদের নিয়ে নানা রিসর্টে, হোটেলে যাওয়া এবং তারপর অপ্রাপ্তবয়স্ক নারীদের কিংবা ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রীকে স্ত্রী বলে দাবি করে ফেলা, কাবিন উপস্থিত করতে না পারা, এই সব ঘটনাগুলোই যে ধর্মীয় বিধান এবং রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন, সেটাই কি বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে কোনো একটা পক্ষ দেখিয়ে দিতে চাইছে? নাকি সেই পক্ষটা জানে যে এসব বাংলাদেশের মানুষের পছন্দ নয়? 501 নম্বর কক্ষ যেমন বাংলাদেশের মানুষ ভোলে নাই, জামায়াতের এমপির এই কাহিনীও বহুদিন মনে রাখবে এবং এসবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা, শক্তি, সামর্থ্য, ভোট সবই কমে আসবে। বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। চলতি মাসের একেবারে শেষ দিকে তিনি বাংলাদেশে আসছেন।
টাইমস অফ বাংলাদেশের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। সার্জিও গোর একই সাথে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার 13টি দেশের জন্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি গোরের পরামর্শ আর সুপারিশই ঠিক হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোর তার এই সফরে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার রুটিন কোনো কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না, বরং চীন, তুরস্ক ও ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান বেশ কিছু ইস্যু নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর, তিস্তা প্রকল্প ও সামরিক সহায়তা নিয়ে আলোচনা। তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আঞ্চলিক নিরাপত্তায় ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। আবার সার্জিও গোর এমন এক সময় বাংলাদেশে আসতে যাচ্ছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। আর শেখ হাসিনার ভারতে থাকা ও ফিরে আসার ইস্যুটি ভারত ও বাংলাদেশের জন্য গত 2 বছর ধরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সার্জিও গোরের এই হঠাৎ বাংলাদেশ সফরে আসা কূটনৈতিক ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সার্জিও গোরকে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য। ট্রাম্পের বড় ছেলের সাথে যৌথভাবে উইনিং টিম পাবলিশিং নামে একটি ডানপন্থী প্রকাশনা সংস্থা আছে গোরের। প্রেসিডেন্ট ট্রাম্পের বেস্ট সেলার বইগুলো এই সংস্থা থেকেই প্রকাশিত হয়। সার্জিও গোর ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান তহবিল সংগ্রহকারী বা সুপার প্যাক রাইটস ফর আমেরিকার প্রধান নির্বাহী। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা আসার পর সার্জিও গোরকে অত্যন্ত শক্তিশালী হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিস বা পিপিও এর ডিরেক্টর করা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বস্ত ও অনুগত কর্মকর্তাদের বাছাই এবং নিয়োগ দেওয়ার মূল কারিগর বা গেটকিপার ছিলেন এই গোর। 2025 সালের আগস্টে ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। 2026 সালের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগ দেন। সার্জিও গোর যেহেতু মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত, সে কারণে এই অঞ্চলের 13টি দেশ তার আওতায়। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সফরে যাননি। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সার্জিও গোর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটিতে বলা হয়েছে, এই সফরের প্রস্তুতি চলছে এবং জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের 28 জুলাই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে এবং সার্জিও গোরের কর্মসূচি তার সময়সূচির সাথে সমন্বয় করা হচ্ছে। সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। গত 10 জুলাই থেকে 20 দিনের সফরে বাংলাদেশে বাইরে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। সেখান থেকে তিনি ফিলিপাইনে, এরপর তার মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, এমন একটি সময়ে সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশ সফরে যাচ্ছেন যেটি এই সফরের তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ের আলোকে কূটনৈতিক সূত্রগুলো এক্ষেত্রে দুটো বিষয়কে তুলে ধরছেন। প্রথমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া ও চীনে। তারেক রহমানের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও বেইজিং মংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প,
প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন সহ বেশ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে বাংলাদেশের সাথে চীন সম্পর্কের, বিশেষ করে সামরিক খাতের সম্পর্কের বিষয়ে সতর্ক করছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে যে অর্থনৈতিক করিডোরের কথা বলা হচ্ছে সেটি নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। আবার সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন তুরস্কের সহায়তায় বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। যদিও মোহাম্মদ ইউনূসের আমলে একই স্থানে ড্রোন কারখানা স্থাপনের জন্য মার্কিন কালো তালিকাভুক্ত চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিশেষ দূত সাধারণত নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার জন্য কোনো দেশ সফরে যান না। তার পরিবর্তে সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য নিয়ে তিনি আসবেন। সেক্ষেত্রে সার্জিও গোরের প্রাথমিক লক্ষ্য হবে ঢাকার ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা। আর তিনি যেহেতু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, তাই ট্রাম্প ও তার প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশ সফরে যাবেন। এই প্রেক্ষাপটে কূটনীতিকরা মনে করেন ক্রমবর্ধমান জটিল আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের মনোভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে এবং ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে ট্রাম্পের বিশেষ দূতের এই সফর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ বলছে, বিশেষ দূতকে সুনির্দিষ্ট মিশন দিয়ে পাঠানো হয়। নিয়মিত দ্বিপক্ষীয় ইস্যুগুলো আলোচনার জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আছেন এবং মার্কিন রাষ্ট্রদূত নিয়মিতই বিষয়গুলো নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা করছেন। সেজন্য সার্জিও গোরের এই সফরে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশি প্রাধান্য পাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের বিশেষ দূতের এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি দেশের কূটনৈতিক দায়িত্ব নেওয়ার অন্য দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায় না। 24-এর 5 আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিএনপি সরকার আসার পর সে সম্পর্কে উন্নতির কথা শোনা গেলেও এখনো যে খুব বেশি উন্নত হয়েছে এমনটা অনেকেই মনে করেন না। যদিও সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে। আবার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ আছে। গত 2 বছর ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান করা এবং তার প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে প্রায় 2 দেশের প্রতিনিধিদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হয়। এরই মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এই ঘোষণার পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের একাধিক ব্যক্তি প্রায় প্রতিদিনই ইস্যুটি নিয়ে কথা বলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 24-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাব বেড়েছে। বিষয়টি এখন ওপেন সিক্রেট। কিন্তু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা ভারতকে নিজেদের কৌশলগত অংশীদার ও মিত্র বলেই মানে। আবার গোরের সাথে ভারত সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে গিয়ে সার্জিও গোর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন এবং অমীমাংসিত কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, এমন আভাস কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া গেছে। বাংলাদেশ সরকার একটি সূত্র বলছে, নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু তখন মার্কিন প্রশাসন অতটা জোর দিয়ে বিষয়টা তুলে ধরতে চায়নি। আবার গত বছরের মে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। বর্তমান বিএনপি সরকারও সেই ধারা বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে ওঠায় মার্কিন প্রশাসন এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভিন্নভাবে ভাবছে। সে কারণে
সার্জিও গুরের এই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তাও দিয়ে যেতে পারেন বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।